ভোট আসছে, উত্তাপ চড়ছে ভরকেন্দ্র ভবানীপুর। কারণ যখন বিজেপির প্রথম প্রার্থী তালিকা, সেই তালিকা দেখা গেল শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সঙ্গে তিনি বিজেপির হয়ে লড়ছেন ভবানীপুর থেকে। এরপর যখন তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করলো, দেখা গেল ভবানীপুর থেকে তৃণমূলের হয়ে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী আজ ভবানীপুরে চক্রবেড়িয়ায় সেখানে তিনি হাঁটলেন, জনসংযোগ করলেন। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে ফোনে। বিশ্বজিৎ, শুভেন্দু অধিকারী আজ থেকে তার নিজের কেন্দ্র অর্থাৎ ভবানীপুরে, নিজের দুটি কেন্দ্রের একটি অবশ্যই ভবানীপুরে তিনি প্রচার শুরু করলেন। ছবিটা কেমন ছিল? একটা বিশৃঙ্খলা হয়েছিল, কারণ একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের স্লোগান, সেই স্লোগান পাল্টা স্লোগানে কার্যত ভবানীপুর চত্বর উত্তেজনায় ভরপুর হয়ে গেছিল এবং ভবানীপুরে বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রীর যে সম্মুখ সমর, তাতে একটা উত্তেজনা তৈরি হয়েছিল। এবং তারপর শুভেন্দু অধিকারী নামেন এবং নির্ধারিত জায়গার অনেকটা আগেই তিনি মেন রাস্তাতে নেমে পড়েন। সেখানে হকার্স কর্নারে সেখানে দোকানদারদের সঙ্গে তিনি কথা বলেন, জনসংযোগ করেন। পাশাপাশি যে সমস্ত বাড়ি রয়েছে সেখানেও তিনি রাস্তার পাশে দুধারে তারা হাত তুলে, কখনো হাত নাড়িয়ে, কখনো বা কারো কাছে ছুটে গিয়ে তিনি জনসংযোগ করেছেন। এবং এই মুহূর্তে তাকে কর্মী সমর্থকেরা বরণ করে নিয়েছেন এবং যেখানে তিনি দেওয়াল লিখবেন, সেই যে ভবানীপুর চক্রবেড়িয়া সাউথ, সেইখানে নির্দিষ্ট জায়গায় এসে পড়েছেন। এবং সেখানে শুভেন্দু অধিকারী যে দুটি কেন্দ্রে দাঁড়িয়েছেন তার অন্যতম হটস্পট বলা যায় ভবানীপুর কেন্দ্রে। সেখানে তিনি আজ নিজের নাম লিখবেন এবং তারপর বেলাতে তিনি আবার নন্দীগ্রামে যাবেন। যদিও এখানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেমন চ্যালেঞ্জ দিয়েছেন মুখ্যমন্ত্রীকে, তিনি 25,000 ভোটে হলেও হারাবেন। এবং সেখানে তিনি নন্দীগ্রাম নিয়ে কোনো কথা, নন্দীগ্রামের যে প্রার্থী হয়েছেন পবিত্র কর, তার সম্পর্কে কোনো কথা বলতে রাজি হননি। অর্থাৎ দুই কেন্দ্রে দুই রকম নীতি নিয়ে চলছেন শুভেন্দু অধিকারী। একদিকে নন্দীগ্রাম নিয়ে কোনো কথা বলতে রাজি হচ্ছেন না। প্রথম দিন প্রচার করতে নেমে ভবানীপুরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করছেন। তিনি দাবি করছেন 25,000 ভোটের ব্যবধানে তিনি জিতবেন। শুনুন। 25,000 ভোটে হারাবো, আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব। আমাকে কোনো বাড়ি বাদ থাকবে না। আমি প্রথম দিন যা পেয়ে গেছি, দেখুন ভোটার গণদেবতার প্রথম দিনই আমি আশীর্বাদ পেয়ে ভবানীপুর ভরকেন্দ্র, সেই ভবানীপুরে শুভেন্দু অধিকারী প্রথম দিনই প্রচারে এসে চ্যালেঞ্জ ছুটছেন 25,000 ভোটে হারাবেন তার প্রতিদ্বন্দ্বীকে। অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা আমার সঙ্গে ফোনে রয়েছেন। অরূপ, আপনার প্রতিক্রিয়া চাইব। না দেখুন, স্বপ্ন দেখার উপর তো এখনো ভারত সরকার কোনো নিষেধাজ্ঞা জারি করেনি, বা স্বপ্ন দেখতে গেলে জিএসটি দিতে হয় এরকমও কোনো নির্দেশ চালু করেনি। তাই দিবা স্বপ্ন যে কেউ দেখতেই পারেন। শুভেন্দু অধিকারীকে মনে রাখতে হবে, ওনার নিজের ভোটার তালিকায় নাম যেখানে রয়েছে, অর্থাৎ নিজের বর্তমান বাড়ি যেখানে, যদিও বাড়ি কাছিতে, কিন্তু সেটা হচ্ছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে ওনার ডেরায় ঢুকে মমতা ব্যানার্জি তো ওনাকে হারিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, শুভেন্দুবাবু হেরেছিলেন। যদি কাউন্টিং এ লোডশেডিং না করতে পারতেন 1.5 ঘন্টার জন্য, তার আগে এনআই পর্যন্ত দেখিয়ে দিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গিয়েছিলেন। তাই কিভাবে শুভেন্দু অধিকারী গণনা ম্যানিপুলেট করেছেন সেটা গোটা ভারতবর্ষের মানুষ জানে। নিজের পাড়ায় যে জিততে পারেন না, নিজের পাড়ায় আসলে যে মমতা ব্যানার্জির কাছে হেরেছে, সে মমতা ব্যানার্জি ভবানীপুর কালীঘাটে এসে বলবে মমতা ব্যানার্জিকে হারাবোই। বললাম স্বপ্ন দেখার জন্য এখনো ভারত সরকার জিএসটি চালু করেনি। সেই দিবা স্বপ্ন দেখছে, দেখতে দিন। 4 মে যখন রেজাল্ট বেরোবে, বাংলা বিরোধীরা বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে এবং সবার আগে নিক্ষিপ্ত হবে শুভেন্দু অধিকারী, বাংলার নতুন মির্জাফর। আমি বিজেপি পার্টিকে বলবো, এত ভয় পাচ্ছেন কেন? এসব করেও বিজেপি কিছু করতে পারবে না। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তৃণমূলের দুর্গ। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল।
28,719 ভোটে তিনি হারিয়ে দেন বিজেপির রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে, সেখানে বিজেপির টিকিটে জেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে জেতেন কাজল সিনহা, কয়েকদিন পরেই তার মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুরে উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে হারান 58,835 ভোটে, যা ভবানীপুর কেন্দ্র থেকে জয়ের ব্যবধানে রেকর্ড। 2011 সালের উপনির্বাচনে নিজের জেতার রেকর্ড ভাঙেন মমতা। সেবার তিনি জিতেছিলেন 54,223 ভোটে। ভবানীপুরকে অনেকে বলেন মিনি ইন্ডিয়া। এখানে যেমন বাঙালি থাকেন, তেমন অনেক অবাঙালিও থাকেন। পাঞ্জাবি, গুজরাটি থেকে তামিল, বৈচিত্র্যে ভরপুর। এই ভবানীপুর থেকেই এবার লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. নিউজ 18 বাংলা। এই ভবানীপুরে আজ প্রচার মিষ্টি বিলি হচ্ছে। দেখুন, মিষ্টি মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগেই তিনি জানিয়েছেন, সাংবাদিকদের সামনে তিনি দাবি করেছেন যে তিনি 25,000 ভোটে তার প্রতিদ্বন্দ্বীকে হারাবেন। বাড়ি বাড়ি ক্যাম্পেইন করবেন, প্রত্যেকের বাড়ি যাবেন, বাড়ি বাড়িকে ক্যাম্পেইন করবেন। বিশ্বজিৎ, এখন শুভেন্দু অধিকারী কোথায়, কি করছেন? হ্যালো হ্যালো বিশ্বজিৎ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। বিশ্বজিৎ, শুভেন্দু অধিকারী প্রচার করছেন, তার প্রচার, তার সেই জনসংযোগ কি হচ্ছে ওখানে? দেখো, ভবানীপুর বিধানসভা কেন্দ্র এবার নির্বাচন অর্থাৎ 2026-এর নির্বাচনে হটস্পট বলা যায়, কারণ এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে বিরোধী দলনেতার সরাসরি লড়াই হচ্ছে। এবং এই লড়াইয়ে আজ প্রচারে এসে তার দেওয়াল লেখন করার কথা চক্রবেড়িয়া সাউথ রোডে, কিন্তু তিনি একেবারে মেন রোডে নেমে পড়েন। সেখান থেকেই তিনি হেঁটে জনসংযোগ করতে করতে আসেন। প্রথমেই দোকানদারদের সঙ্গে তিনি কথা বলেন এবং তারপর রাস্তার দুধারে যে জনসাধারণ রয়েছে যারা বাড়িতে ঢুকেও তিনি কথা বলেন, জনসংযোগ করেন। অর্থাৎ জনসংযোগ করতে করতে তিনি এসে পৌঁছেছেন চক্রবেড়িয়া সাউথ রোডে এবং সেখানে এই মুহূর্তে কর্মীদের সঙ্গে কথা বলছেন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কর্মীরা উৎসাহে কেউ শাক বাজাচ্ছেন, কেউ বা লাড্ডু বিতরণ করছেন। অর্থাৎ সব মিলিয়ে একটা উৎসবের যে পরিস্থিতি এই মুহূর্তে কর্মী সভাতে করছেন শুভেন্দু অধিকারী পার্টি অফিসে, চক্রবেড়িয়া সাউথ রোডের বিজেপি পার্টি অফিস। এবং সেখানেই তার যে নির্বাচনী কেন্দ্র রয়েছে সেখানে তিনি এই মুহূর্তে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তার যে রূপরেখা হবে, তার যেভাবে এই নির্বাচনী লড়াই করবেন, ইতিমধ্যেই তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং তার পাশাপাশি তিনি এই যে বিধানসভা, সেই বিধানসভায় যে তিনি জিতবেন সেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পাশাপাশি নন্দীগ্রাম বিধানসভা রয়েছে, সেখানেও তিনি প্রার্থী এবং নন্দীগ্রাম বিধানসভার কেন্দ্রের সেখানে যিনি দাঁড়িয়েছেন তার সম্পর্কে যদিও প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে চাননি। কিন্তু পাশাপাশি এখানে জনসংযোগ যেমন শুরু করেছেন, তেমনি কর্মী সভা অর্থাৎ কর্মীদের সঙ্গে বুথে বুথে যারা কাজ করবেন তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলে নিচ্ছেন। এবং আজ নিজের নাম ভবানীপুরের দেওয়ালে তিনি লিখবেন এবং সেই কর্মসূচিও রয়েছে। এবং বিকেলের দিকে নন্দীগ্রামে যাবেন, তার আরেকটা কেন্দ্র নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে তিনি যাবেন এবং সেইখানেও তার প্রচার কর্মসূচি এবং কর্মী সভা রয়েছে। কাজেই শুভেন্দু অধিকারী এবার 2026-এর নির্বাচনে যে হটস্পট ভবানীপুর কেন্দ্রে আসার আগেই, তার নির্বাচনী প্রচারে আসার আগেই তৃণমূল কর্মী এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কার্যত স্লোগানে যুদ্ধ শুরু হয়ে যায় এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। কারণ যেখানে শুভেন্দু অধিকারীর আসার কথা চক্রবেড়িয়া রোড সাউথ
সাউথে বিজেপির যে কর্মী অফিস রয়েছে সেখানে আসার কথা, সেখানে ঠিক ঢিলছোড়া দূরত্বেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা শুরু হয় এবং সেখানে তারা জয় বাংলা স্লোগান দেন এবং পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকরা তাকাও ঢাক ঢোল নিয়ে প্রচার শুরু করেন। কাজেই একটা দুই পক্ষের মধ্যে একটা যুযুদান স্লোগান যুদ্ধ শুরু হয়ে যায় এবং সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। যদিও এই যে স্লোগান অধিকারী পাল্টা আসার স্লোগান পর বিশ্বজিৎ বলছো, সেই সময়ের ছবিটা একবার দেখে নেওয়া যাক। কোনো উত্তেজনা তৈরি হচ্ছে না, আমরা কোনো উত্তেজনার মধ্যে পা দেব না, কারণ আমরা এখানে আমরা মঞ্চে আর মাঠে লড়াই করতে এসেছি। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা শুভেন্দু দাস সমেত আমরা মাঠে আছি। প্রদীপ নিভে যাওয়ার আগে ওরা দপ করে ওঠে না, ওরা জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের ভয় পাওয়াতে চাইছে। মানুষ আজকে ভয় পাচ্ছে না, মানুষ ব্রিগেডে বুঝিয়ে দিয়েছে মানুষ বিজেপিকে চাইছে। এটা উত্তেজনার পরিস্থিতি না, এটা মমতা ব্যানার্জি জিতবে বলে বিজেপিরা ঢাক বাজিয়ে বলছে মমতা ব্যানার্জি তুমি জিতে গেছো। জিতছে মমতা ব্যানার্জি, স্লোগান দিচ্ছি আমরা, ওরা ঢাক বাজিয়ে বলছে যে মমতা ব্যানার্জি জিতে গেছে। আর শুভেন্দু অধিকারী তার গুরুমা মমতা ব্যানার্জি কত লাখ ভোটে জিতবে সেইটাই দেখবার জন্য নিয়ে আসছে। ভোটকেন্দ্র ভবানীপুর, একদিকে যেমন বিজেপি শুভেন্দু অধিকারী, আর একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী প্রচার শুরু করে দিয়েছেন। কিভাবে প্রচার হবে, কিভাবে ভবানীপুরে কাজ হবে, তৃণমূল কিভাবে প্রচার করবে, সেই সব কিছু নিয়ে আজ মিটিং, সুব্রত বক্সি অফিসে মিটিং। সেই মিটিংয়ে কি ঠিক হচ্ছে, কিভাবে কাজ করবে তৃণমূল ভবানীপুরে। আবির, দেখো ঢাকটা এখানে ওয়ার্ড রয়েছে যেগুলোতে একদম পুরোপুরি ভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার পাশাপাশি প্রত্যেক দিনে ওয়ার্ডের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গাগুলি রয়েছে সেই জায়গাতেও তৃণমূল কংগ্রেস তাদের প্রচার বৃদ্ধি করতে চলেছে। এমনিতেই ভবানীপুরের ক্ষেত্রে সুব্রত বক্সি এবং ফিরহাদ হাকিম উভয়ই তারা বিশেষ করে নজর রাখেন। গত কয়েক মাস ধরে তাদের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রচার করা হয়েছে। যারা BLA 2 যারা রয়েছেন সেই BLA 2দের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলেছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে বলেছিলেন যে ভবানীপুরে এক ভোটে হলেও তিনি জিতবেন এবং প্রথম ভবানীপুর থেকে যে তিনি দাঁড়াতে চলেছেন নিজ মুখে তিনি হোলি উৎসবে তিনি ঘোষণা করে দিয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে। তো এই যে ভোট আসলে ভোটের একটা আলাদা করে প্রচার হয়, সারা বছর যে ধরনের রাজনৈতিক বা জনসংযোগ কর্মসূচি থাকে তার বাইরে বাদ দিও এই গোটা কর্মসূচিকে কিভাবে তৃণমূল কংগ্রেস করবে, যেহেতু ভবানীপুর একটি হটস্পট কেন্দ্র এই মুহূর্তে উত্তেজনার একদম রাজনৈতিকভাবে উত্তেজনার চরম জায়গা থেকেই রয়েছে। সে কারণেই 63 নম্বর, 70 নম্বর, 71 নম্বর, 72 নম্বর, 73 নম্বর, 74, 77 এবং 82 এই ওয়ার্ডের যারা বাসিন্দারা যারা কাউন্সিলররা রয়েছেন তারা বাসিন্দাদের কাছে কিভাবে যাবেন মূলত তা নিয়ে হচ্ছে রণকৌশল স্থির হবে। ভবানীপুরের ক্ষেত্রে একটা বিষয় অত্যন্ত উল্লেখযোগ্য, ভবানীপুরকে বলা হয়েছে মিনি ভারতবর্ষ। তার কারণ বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন জাতির, দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন এখানে বসবাস করেন এবং এর মধ্যে বেশ কতগুলি ওয়ার্ড রয়েছে যেখানে হচ্ছে অবাঙালি মানুষজন তাদের বসবাস অনেক বেশি বা যাদেরকে বলা হয় হিন্দিভাষী মানুষজন। এবং লোকসভা নির্বাচনের সময় এই সমস্ত ওয়ার্ডগুলোতেও বেশি করে জোর দেওয়া হচ্ছে বিজেপি। এই বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে এই জায়গাগুলোতেও মানুষের সঙ্গে কি ধরনের কথা বলতে যারা প্রচারে থাকবেন তারা যাবেন, মূলত এই রণকৌশলগুলোই আজকে বৈঠকের ক্ষেত্রে স্থির করা হতে চলেছে। ধন্যবাদ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। ভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন নতুন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আর কারা কারা দেখা করতে গেলেন, সাক্ষাৎ করলেন কারা কারা, জানবো। আমার সঙ্গে রয়েছেন রৌনক।
সম্প্রতি রাজ্যপালের সঙ্গে দেখা করতে এলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজি সিদ্ধিনাথ গুপ্ত সহ এডিজি ল অ্যান্ড অর্ডার। যেটা জানা যাচ্ছে যে নবনিযুক্ত রাজ্যপাল RN রবির সঙ্গে দেখা করতে তারা এসেছেন। 12টা থেকে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছেন এবং শুধু তাই নয়, আগামীতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য তাদের সঙ্গে একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠক 12টা থেকে শুরু হওয়ার কথা। এবং কিছুক্ষণ আগে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনার লোকভবনে এসে উপস্থিত হলেন। ধন্যবাদ। নির্বাচন কমিশন বারবার এটা বোঝানোর চেষ্টা করছে বা বারবার এটা বলার চেষ্টা করছে যে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন তাদের একমাত্র লক্ষ্য, আর তার জন্য তারা নানা রকম পদক্ষেপ করছে। যেমন জওয়ানদের সঙ্গে বডি ক্যাম্প থাকবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রথমবার নাকা চেকিংয়ের লাইভ স্ট্রিমিং হবে। কিভাবে হবে জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, নির্বাচন কমিশন নজিরবিহীন পদক্ষেপ করলো। এবার নাকা চেকিং ও লাইভ স্ট্রিমিং করবে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে যে লাইভ স্ট্রিমিং করা হবে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে যে নাকা চেকিং হবে সেটা লাইভ স্ট্রিমিং হবে এবং এর জন্য কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা যে গাড়ি ব্যবহার করবেন সেই গাড়িতে এই ক্যামেরা, অত্যাধুনিক ক্যামেরা, যে ক্যামেরার নাম হচ্ছে PTZ ক্যামেরা। এই PTZ ক্যামেরা 360 ডিগ্রি ঘুরতে পারে এবং এই PTZ ক্যামেরা যে কোনো চলমান বস্তুকে ট্র্যাক করতে পারে। অত্যাধুনিক এই ক্যামেরা বসানো হবে যখন নাকা চেকিং হবে এবং 24 ঘন্টা যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে সংশ্লিষ্ট এলাকায় নাকা চেকিং, এই লাইভ স্ট্রিমিং করবে নির্বাচন কমিশন। মূলত নাকা চেকিংয়ের ক্ষেত্রে এর আগে আমরা দেখেছি রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা থাকেন, কিন্তু সে সময় কোনো লাইভ স্ট্রিমিং হতো না। কিন্তু এবারেই প্রথম রাজ্যের বিধানসভা ভোটকে সামনে রেখে এই লাইভ স্ট্রিমিং করতে চলেছে নাকা চেকিং। পাশাপাশি প্রত্যেক কোম্পানি পিছু 2 থেকে 3টে বডি ক্যামেরাও দেওয়া হবে এবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তেমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর যে গতিবিধি তার উপর নজর রাখার জন্যই এই বডি ক্যামেরা দেওয়া হবে। তুমি জানো ইতিমধ্যে রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। এই 480 কোম্পানির জন্য ইতিমধ্যেই প্রত্যেক বাহিনীকে, অর্থাৎ প্রত্যেক কোম্পানিকে যাতে 2 থেকে 3টি বডি ক্যামেরা দেওয়া যায় তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই তার টেন্ডার প্রক্রিয়াও হয়ে গেছে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। সোমরাজ, আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, তা হলো ভোট যারা দেবেন, ভোটারদের জায়গাটা। অর্থাৎ এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার, তারপরে 60 লক্ষ নাম বিচারাধীন ছিল, এই 60 লক্ষ নাম তারা সুপ্রিম নির্দেশে তাদের বিচার করছে বিচার বিভাগ। সেই প্রোগ্রেস কতটা বেরোলো এবং মানে কতজনের এখনো পর্যন্ত নাম নিষ্পত্তি হলো, এবং দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে তাদের নাম তো এবার ঢোকাতে হবে ভোটার তালিকায়। সেই প্রক্রিয়া কবে, কাদের নাম ভোটার তালিকায় উঠছে, কিভাবে জানবেন, কবে জানবেন? দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় 23,30,000 অভিযোগের নিষ্পত্তি করা গেছে। জুডিশিয়াল অফিসাররা করেছেন আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা 60 লক্ষের বেশি ভোটারদের মধ্যে থেকে। এবারে যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে আগামীকালই এই তালিকা প্রকাশ করা হবে এবং যে তালিকা প্রকাশ করা হবে তা প্রকাশ করার পর কমিশনের ওয়েবসাইট এছাড়াও ECI নেট ওয়েবসাইটের মারফত যে কোনো ভোটার তার এপিক নম্বর দিয়ে তিনি দেখতে পাবেন যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন যে তাদের নাম অ্যাডিশন হলো না তাদের নাম ডিলিশন হলো। কারণ যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে সেখানে মূলত 2টি কলাম থাকবে, একটি হলো অ্যাডিশন, একটি হলো ডিলিশন। ফলত যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন তারা জানতে পারবেন যে তাদের নাম অ্যাডিশন তালিকায় রয়েছে। আর এই যে 23,30,000 এখনো পর্যন্ত অভিযোগে নিষ্পত্তি করা হয়েছে, মূলত কমিশন জানাচ্ছে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের 2 থেকে 3 দিন আগে পর্যন্ত যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি হবে তত সংখ্যক নামের তালিকা সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করা হবে এবং তারপর থেকে, অর্থাৎ যদি আগামীকাল তালিকা প্রকাশ করা হয় নির্বাচন কমিশনের তরফে, তাহলে এরপর থেকে প্রত্যেক সপ্তাহে তালিকা প্রকাশ করা হবে এবং সেটা সম্ভবত শুক্রবার করেই তালিকা প্রকাশ করা হবে সাপ্লিমেন্টারি তালিকা, যাতে প্রথম দফা ভোটের আগেই বেশিরভাগই নাম সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করে দেওয়া যায়, সেই চেষ্টাই করছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে 5 সপ্তাহ সময় আছে, কিন্তু এই যে আগামীকাল প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, তারপরে আইন শৃঙ্খলার পরিস্থিতি কিভাবে দেখা যাবে, আইন শৃঙ্খলা সবকিছু কিভাবে রাখা যাবে, সেটা দেখার দায়িত্ব যাদের, সেই প্রশাসনিক ব্যক্তি যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। আমার সঙ্গে অর্ণব রয়েছেন, অর্ণবের সঙ্গে একবার কথা বলবো।
এই বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে কথা হলো, কারা থাকলেন, প্রধান বিচারপতির সঙ্গে কারা থাকলেন এই বৈঠকে, তাদের কোনো নির্দেশ দেওয়া হলো, কি নির্দেশ দেওয়া হয়েছে? সকাল 10টা থেকে বৈঠক শুরু হয় এবং সকাল 10:30 পর্যন্ত প্রায় আধ ঘন্টার এই বৈঠক ডাকেন প্রধান বিচারপতি সুজয় পাল এবং সেই বৈঠকে রাজ্যের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্যের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতা পুলিশ কমিশনার যিনি দায়িত্ব পেয়েছেন রিসেন্ট কমিশনের বদলির পর, 3 জনকে নিয়ে এই বৈঠক করলেন। মূলত দুটো বিষয়, এক, আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টের আদেশে বিচার বিভাগ সক্রিয় হয়ে 710 জন বিচারক যে ডিসপোজাল করেছেন, অভিযোগে নিষ্পত্তি করেছেন, গতকাল পর্যন্ত সংখ্যাটা কমিশন জানিয়েছিল 22,30,000। তার একটা তালিকা প্রকাশ পাবে, যে তালিকাটা 28শে ফেব্রুয়ারি যে 6,45 লক্ষ ভোটারের নাম বেরিয়েছে তার সঙ্গে সংযুক্ত হবে কালকে তালিকার পর। এবং এই 22 লক্ষ বা 23 লক্ষ যত নামই বেরোক না কেন, তার একটা অংশ নাম বাদ পড়বে। এই অবস্থায় ভোটার যদি নাম বাদ পড়ে সেক্ষেত্রে একটা আইন শৃঙ্খলাজনিত সমস্যা তৈরি হতে পারে। তার আগেভাগে একটা সাবধানতামূলক পদক্ষেপ হিসেবে পুলিশের কী প্রস্তুতি রয়েছে সেটা এই বৈঠকে আলোচিত হয়। একই সঙ্গে যখন 24শে ফেব্রুয়ারি থেকে পুরোদস্তুর জুডিশিয়াল অফিসাররা এসআইআরের কাজে হাত লাগান, তখনই একাধিক জুডিশিয়াল অফিসার কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ইমেল করে তাদের নিরাপত্তার উদ্বেগের কথা জানিয়েছিলেন। মূলত মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনার মতো জেলা থেকে এমন মেল এসেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কানেও যা গিয়েছিল। এবং এই অবস্থায় কালকে তালিকায় প্রকাশ যদি হয়, তারপরেও কিন্তু অর্থাৎ 25 লাখের পরেও কিন্তু এখনও প্রায় 35 লাখের কাছাকাছি অভিযোগে নিষ্পত্তি বাকি রয়েছে। যে কাজটা করছেন 710 জন এই বিচারক, তাদের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি যাতে কোনো রকম আপোষ না করা হয়, তাদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, একই সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিও যত কোনোভাবেই খারাপ না হয়, পুরো বিষয়টা নিয়ে এখানে আলোচনা হয়েছে। এবং পরিস্থিতি যেরকম পদক্ষেপ ডিমান্ড করবে, একটা তো ব্যবস্থাপনা রয়েছে, প্রয়োজনে আরও পদক্ষেপ করা হবে এমনটাও আশ্বাস দেওয়া হয়েছে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ।